জমি হাতানোর অভিযোগ মামলা আজকে ডেকে পাঠানো হয়েছে অতীন ঘোষকে থানায়। প্রাক্তন ডেপুটি মেয়রের মেয়ে জামাইকেও ডেকেছে বিধাননগর উত্তর থানা। আমাদের সঙ্গে সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়, ঠিক কি জানা যাচ্ছে, তারা কি আজকে হাজিরা দেবেন? দেখো, এখনো পর্যন্ত অতীন ঘোষ প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার মেয়ে জামাই যাদেরকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানাতে, তারা এখনো পর্যন্ত হাজিরা দেবেন কি দেবেন না সেই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে তদন্তকারীরা নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেই তারা বলতে পারবেন যে আদৌ তিনি হাজিরা দিচ্ছেন নাকি হাজিরা এড়াচ্ছেন। মূলত মেট্রোপলিটন বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকাতে একটি জমি ও বাড়ি জবরদখল করে রাখার যে অভিযোগ বা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছে অতীন ঘোষ থেকে শুরু করে তার মেয়ে জামাই এবং আরো বেশ কয়েকজনের নামে, সেই তদন্তে নেমেই কিন্তু আজ প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে তলব করা হয় বিধাননগর উত্তর থানার তরফ থেকে। এখন যেটা দেখার যে তারা আজকে হাজিরা দেন নাকি কোনোভাবে আইনজীবী পাঠিয়ে কোনো রকম সময় চেয়ে নেন বা কোনো তারা আইনি পথে এগোন, সেটাই কিন্তু এখন দেখার। তবে এখনো পর্যন্ত তারা হাজিরা দেবেন কি দেবেন না সেই বিষয়ে কিন্তু তদন্তকারীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। টিভি9 বাংলা অতীন ঘোষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন সল্টলেকের ওই ব্যবসায়ী। তার অভিযোগ ছিল অত্যন্ত কম দামে জমি বাংলো দখল করেছেন অতীন ঘোষ। আমার বাবা এই প্রপার্টিটা আমার বাবা বানিয়েছিল। উনি এটা মেট্রোপলিটনের প্রপার্টিটা ছিল। আমার বাবা মারা যায় আর উইলে এই প্রপার্টিটা আমাকে দিয়ে যায়। অতীন ঘোষের মেয়ে সেই প্রপার্টি দেখে খুব পছন্দ হয়েছিল, কারণ শান্তি রঞ্জন পাল হয়তো তাদের থেকে কিছু ফেভার বা কিছুর জন্য বাড়ি দেখায়। মেয়ের এত পছন্দ হয় বিয়ের পরে সেই বাড়িতেই থাকবে, এমন করে জোর জবরদস্তি করে আমাদের থেকে সেই প্রপার্টি হাত করা হয়। আমার বাড়িতে এসে অতীন ঘোষ তার মেয়ে এবং সবাই মানে তাদের ক্যাডারের লোকেদের নিয়ে ভয় দেখিয়ে মানে ডকুমেন্ট সামনে বসিয়ে সাইন করে নিয়ে চলে যায়। আজ অবধি সেই ডকুমেন্ট আমার হাতে ছিল না, আর জোর করে একটা টাকা হাতে ধরানো হয় যে আমরা প্রপার্টি চাই, তুমি না দিলেও নেব, কারণ আমাদের পাওয়ার তুমি জানো না। 3 কোটি মতন তো প্রপার্টির ভ্যালু ছিলই। 50 লাখ টাকা অ্যাডভান্স হিসাবে দেখিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে মানে জোর করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল। আর আমি যখন বলি যে আমি এটা করতে পারবো না, করে সেই টাকা আমি ফেরতও দিই উইথ ইন্টারেস্ট উইদিন 3 ইয়ার্স, সেটা ওরা না নিয়ে আমার অ্যাকাউন্টে সেটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি দেখিয়ে আমার অ্যাকাউন্টে ব্লক করে দেয়। ব্যবসায়ের অভিযোগের ভিত্তিতে অতীন ঘোষের মেয়ে পাল্টা কি বলেছিলেন এবার শুনুন। কলকাতায় ভিলে প্রবেট ছাড়া প্রপার্টির টাইটেল কনভে হয় না, তো এই প্রবেট আমরা এনে দেবো, তারপরে আপনারা বাকি টাকা আমাদের দিয়ে প্রপার্টিটা আপনার নামে করে দেবেন। আজ পর্যন্ত এই প্রবেট ও আনতে পারেনি, কেন গিয়ে একটু ওকে প্রশ্ন করুন তো। লাগাতার আমরা ওকে বলে গেছি প্রবেট দিয়ে দিন, প্রবেট দিয়ে দিন, প্রবেট দিয়ে দিন এবং প্রপার্টিটাকে ক্লিয়ার করুন, কারণ একটা ডিড অ্যাগ্রিমেন্ট অফ সেল হয়ে পড়ে আছে। আমরা আমাদের পার্ট পারফরমেন্স করেছি, আমরা আমাদের টাকা দিয়েছি, আমরা উইলিংনেস আজ পর্যন্ত দেখাচ্ছি, কিন্তু একটা ডিফেক্টিভ টাইটেল যদি দিয়ে আমাদের কাছ থেকে ও বাকি 2 কোটি টাকা ডিমান্ড করে, আমরা তো সেটা দিতে পারি না, সেটা আইনানুগভাবে তো ভুল। আমার বাবা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের নামে যে অ্যালিগেশনটা দিল, আমার নামে যে অ্যালিগেশনটা দিল, এটাতে কিন্তু এবার আমি মানহানির দিকে এগোবো, কারণ তার 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তার গায়ে কেউ কাঁদা ছেটাতে পারেনি। আজকে একটা মেয়ে আর মা যারা প্রতারণা করে নানান রকম প্রপার্টি তারা ভুয়ো ডকুমেন্ট দিয়ে বিক্রি করে বেড়াচ্ছে, যাতে তাদের বাবার আগের বিবাহর সন্তানদের ওয়ারিসানদের তাদের ভাগ না দিতে হয়, তার দায় তো আমরা নেব না। এবার দেখুন, এটা রাজপ্রাসাদ দেখাবো, সেটাও তৃণমূলের ব্লক সভাপতির। এবার গোসাবার পাঠানখালীতে তৃণমূল নেতা সাম্রাজ্যের হদিশ পাওয়া গেল। পাঁচিল ঘেরা 20 বিঘা জমি, তার উপরে প্রাসাদ এবং জোড়া বাংলো, এছাড়াও 40 বিঘার খামার বাড়ি, 15 বিঘার পুকুর, 65 বিঘার ভেড়ি ভাবুন। আর এই বিপুল সম্পত্তির মালিক তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালি। গরিবের জমি লুট করে ভয় দেখিয়ে কম দামে কিনে জমি হাঙর হয়েছে সুবিদ আলী, এই অভিযোগ করছেন স্থানীয়রা। এছাড়াও সুবিদের বিরুদ্ধে রয়েছে বিপুল টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুবিদ আলী দাবি করছেন স্থানীয়রাই। পালা বদলের পর বিলাসবহুল প্রাসাদ ছেড়ে এখন গা ঢাকা দিয়েছেন সুবিদ আলী। গোসাবার পাঠানখালী অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী নেতা ঝোড় ঢালির বাড়িতে। আর দেখুন এই বিশাল বড় বাড়ি, একটাখানে রাজপ্রাসাদের বাড়ি, ও ছোট দামি মার্বেল এখানে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়,
এই বাড়ির চারিপাশে বাগানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং আমরা দেখলাম অসংখ্য স্টিক এখানে রাখা আছে। শুধু তাই না, এই ডান দিকে আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য, যতদূর আপনাদের চোখ যাবে দেখতে পাবেন বিস্তীর্ণ বাগান বাড়ি অবস্থা এবং দুটো বড় বড় পুকুর ঠিক নয়, পুকুর বললে ভুল হবে, বড় বড় খাল দুটো এবং তার সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, ওপাশে হচ্ছে দেখুন আরও একটা বাংলো। এই যে একটা ফ্রেমে এত বড় সম্পত্তি একটা ফ্রেমে আপনাদেরকে দেখাতে আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে, তবুও চেষ্টা করি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরতে। শুধুমাত্র TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি, অর্থাৎ তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস নেতারা কিভাবে কাটমানির যে বিশাল সাম্রাজ্য বানিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি TV9 বাংলায়। গ্রামবাসীদের অভিযোগ, এই ঝোড়ঢালি একটা সময় নাকি গ্রামের ছাগল বিক্রি করতেন, কিন্তু বর্তমানে তিনি নাকি পাঁচটা এরকম বিশাল সম্পত্তির তিনি মালিক। এই বিশাল সম্পত্তি এলো কিভাবে তা নিয়ে কিন্তু বিজেপি একাধিক অভিযোগ করছেন। দক্ষিণ 24 পরগনা গোসভা থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা। এই বাড়িটা এখানকার পাঠানখালী তৃণমূলের সভাপতি সরু ঢালি, এক ডাকেই সবাই চেনে, সুবিধ আলী ঢালি নাম। তিনি তৃণমূলের সভাপতি ছিলেন এখানে এবং তৃণমূলের সভাপতি থাকাকালীন এরকম শুধু দুটো বাড়ি নয়, এটা 20 বিঘের উপরে এই বাড়িটা আছে। এছাড়াও পাঠানখালী অঞ্চলে 20 বিঘে জায়গার উপরে বাড়িটা আছে এবং পরপর দুটো বাড়ি আপনি দেখবেন এবং বাগান বাড়ি, টোটালি ঝৌঢালির বাড়ি এবং সেটা গায়ের জোরে। এখানে একজন ভদ্রমহিলা ছিলেন, ওনাকে জোর করে বিয়ে করে নেওয়ার পর এই বাড়ি দখল করেছেন এবং পাশে ওই বাড়িটা বেঁধেছে। গোপালকাটা মৌজা এবং আমাদের কামারপাড়া মৌজা, এদিকে পাঠানখালী এরিয়ায় আরও কয়েকটা বাড়ি আছে, মোট 5টা বাড়ি আছে এবং সেইগুলো জায়গাগুলো টোটালি মানুষের টাকা আত্মসাৎ করে এই বাড়িগুলো করেছে। ক্যানিং থেকে বসিরহাট 9 করে 6 জায়গা, অর্থাৎ ক্যানিং, বসিরহাট, বারাইপুর, সোনারপুর, এছাড়া আরও কত জায়গায় তার বিশাল বড় বড় রাজপ্রাসাদ বানানো আছে তার ঠিক নেই। এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অত্যাচারিত, এই সমস্ত ক্রিমিনাল এখনও বুক ফুলিয়ে বেড়াচ্ছে। কী করে পারে? অনুরোধ করছি এদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক এবং কঠোরতর শাস্তি দেওয়া হোক। একের পর এক মামলার ফাঁস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার অভিষেক সহ 11 জনের নামে 1100 বিঘা খাস জমি দখলের অভিযোগ উঠল, মানে সরকারের জমি। 450 বিঘা জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। আজ পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন বিচারক। অভিযোগকারী নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির বাসিন্দা। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই বিষয়ে পুলিশ প্রাক্তন বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি। মাটি যেভাবে কেটেছে তার ধারণার বাইরে, মোটামুটি 400-450 বিঘা শেষ করে দিয়েছে মাটি কেটে। এটা নিয়ে আমি অভিযোগ দিই, থানায় অভিযোগ এর আগেও আমি দিয়েছি, কোনো স্টেপ নেয়নি। কিছু আদিবাসী মহিলা আছে আমাদের ওইখানে, তাদের উপরে খুব অত্যাচার করে। এমনকি কিছুদিন আগেও সেই আদিবাসী মহিলাদের বাড়ির মধ্যে কিছু বম পিস্তল রেখে মানুষকে হুমকি দেখাচ্ছে। কারা করছে এটা? শাহজাহান শেখ, তারপরে অনেকে আছে, 10 জন এরা এই জিনিসটা করছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল, এখনো আছে। তারা টিএমসি পার্টি করে, দীর্ঘদিন ধরে করে আসছে। কোনো স্টেপ নেয়নি প্রশাসন থেকে, এমএলএ থেকে কোনো স্টেপ নেয়নি। এইটা খৈতান কোম্পানি লিজ নিয়েছিল সরকারের কাছ থেকে, সেইটা 2020 সালে তার মেয়াদ শেষ হয়ে যায়। আমরা সাজা চাচ্ছি, এর যাতে কঠোরতম সাজা হয়, এইটাই আমরা দাবি করছি। 1100 বিঘে সরকারি খাস জমি, যা পূর্বে জাতীয় সড়ক NH-34 ছিল, বর্তমানে NH-12 সংলগ্ন হয়েছে। এই 1100 বিঘা জমিকে অর্থাৎ দখল করে তারা দিনের পর দিন নৈরাজ্য চালিয়েছে। তার মধ্যে 450 বিঘে সম্পত্তি বা জমি রয়েছে, তাতে 30 ফুট ডিপ গভীর খনন করে সেই মাটি অর্থাৎ SEW থেকে শুরু করে অন্যত্র কালোবাজারি করে সে বিক্রি করা হয়েছে। বিভিন্ন গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে, কেটে ফেলে সেটা পাচার করা হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মহিলা তাদের প্রতি রাতের ওই সমস্ত আসামিগণের ভোগের শিকার বস্তুতে পরিণত হয়েছে। এই সমস্ত চোরাকারবারি কার্যকলাপের টাকা লাভ্যাংশ তাদের সেই জায়গায় পাঠানো। কোথায়? সেই নাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদিবাসী মানুষের পক্ষে আমার একটাই আর্তি, আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফের দখলদারির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিরুদ্ধে উঠল। মুখ্যমন্ত্রী শুভেন্দুর জনতা দরবারেই কালীঘাটের রঞ্জনা হাজরা।
হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সম্পত্তি দখলের অভিযোগ তৃণমূল নেত্রীর ভাইয়ের বিরুদ্ধে। 1999 সাল থেকে দফায় দফায় হামলা হয়েছে তার উপরে এমনই অভিযোগ। ব্যবসা বন্ধ করিয়ে সম্পত্তি দখল করে বাড়ি তৈরি হয়েছে বলেও অভিযোগ। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ক্যান্সার আক্রান্ত রঞ্জনা। অভিযোগ আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়ের বিরুদ্ধে, অজিত ব্যানার্জির বিরুদ্ধে। উনি আমাদের এখানে হরিশ রেজিস্ট্রিতে পৈতৃক সম্পত্তি কিছু, মানে 4 পুরুষের প্রপার্টি কিছু আছে। আমাদের পূর্বপুরুষদের বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস ছিল 99 পর্যন্ত। আমাদেরও বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস ছিল। তো আমাদের কিছু এখানে হরিশ রেজিস্ট্রির দুটো সাইডে কিছু ঠিকা প্রপার্টি, ঠিকা টেনেন্সি প্রপার্টি, কিছু পারচেস ল্যান্ড আছে। তো সেগুলো বারেই দখল করার জন্য অজিত ব্যানার্জি আমাদের উপরে হামলা চালিয়েছে 99 থেকে। আশিরে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই যে বাড়িটি দেখা যাচ্ছে, বাড়িটির নাম সোনার তরী, এবং সোনার তরী বাড়িটির নিচে লেখা রয়েছে যার নাম, সেটি হলো অজিত ব্যানার্জি। এই অজিত ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয়, এবং এই বাড়ির জমিটি ঘিরেই কিন্তু রয়েছে অভিযোগ করেছেন রঞ্জনা হাজরা নামে এক মহিলা। তিনি অভিযোগ করেছেন সেই জমি দখল করা হয়েছে, দখল করেছেন অজিত ব্যানার্জি, এবং সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে, অর্থাৎ গাড়ি পার্কিংয়ের জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটিও তারা দখল করেছে, এই অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগ নয়েই মুখ্যমন্ত্রীর দরবারে তারা হাজির হয়েছিলেন। আমরা কথা বলেছি অজিত ব্যানার্জির সাথে। তিনি আমাদের জানিয়েছেন এই যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগ মিথ্যে অভিযোগ। প্রয়োজনে তিনি কোর্টে যাবেন, এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও তাদের যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র নিয়ে তিনি যাবেন, এবং এটা যে মিথ্যে অভিযোগ যেটা অঞ্জনা হাজরা করেছেন তাকে একেবারে সামনে রেখেই তারা কাগজপত্র দেখাবেন, এমনটাই বলছেন অজিত ব্যানার্জি। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এখানে আমার পার্কিংয়ের বিজনেস ছিল, গ্যারেজ ছিল, এটা পুরোটাই আমারই ছিল, ঠিক আছে। 4 পুরুষের আমাদের এখানে প্রথমে ইট বালির গোলা ছিল। প্রবলেমের জন্য আমার এটা নাইট পার্কিং একটা গ্যারেজ করি, একমাত্র রুজি রুটি এটাই আমি করে খেতাম। 2017-তে আমার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জমিটা আমাকে মেরে মুড়ে এই গেট ভেঙে দখল করেছে, আর এই গেটটা পরে লাগিয়েছে। ওখানে আমার একটা ঘর ছিল, পুরনো ঘরটা ভেঙে নিজে একটা ঘর করেছে, ঠিক আছে। দাদুর পারচেস জমি আমার, এটা 4 পুরুষের 13 নম্বর জমি আমার দাদুর পারচেস জমি। আর কিছুটা জমি 12 নম্বর আছে, ওটা ঠিকা জমি আমাদের আসির এর সাথে। উনি টোটালি আমাকে মেরে কালীঘাট থানায় আমাকে তুলে নিয়ে গেছে হাজরাতে। তখন ওই শান্তনু সিনহা ওনারা ছিলেন। তো আমি কিছু করতে পারিনি। আমার পাশে এখনও দাদার গোলা আছে, পাথর ফেলা আছে। দেখুন আমাদের এখনও বিল্ডিং মেটেরিয়ালসের দাদার আছে। পুলিশও ঢুকতো না, কেউ ঢুকতো না, পুলিশ শুনতো না। এখন দিদি এখন জনতার দরবারে গিয়েছেন, পুরোপুরি ভরসা আছে আমরা এই সরকারের ওপর। আমি জানি সরকার আমাদের জন্য, পশ্চিমবাংলার মানুষের সবার জন্য সরকারটা এসছে, যে হারে কাজ হচ্ছে আমরা খুব খুশি। এই বাড়ির জমি আমার কেনা, আমার কাছে দলিলপত্র সব কিছু রয়েছে। এই যে দখল ফখলের গল্প বলছে, সেটা সমস্ত দখল ওর কাকার জমি দখল করে বসে আছে। এই যে জমি ওদের বাড়ি জমি বলে গাছ আলিয়ে দিচ্ছে, সেটা ওর কাকাকে ওরা মেরে তাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে ওদের ঘরের ভেতরেও আছে, ওই জমিতেও আছে। আমার এই জমি কেনা জমি, ওটাও আমার কেনা জমি, সমস্ত দলিলপত্র, এবং ওটা নিয়ে জমি নিয়ে একটা মামলাও করেছে, সে মামলা এখনও কোর্টেই আছে। অতএব এখানে দখল বা এই ধরনের কোনো জায়গা নেই। আমার সমস্ত কাগজপত্র দরকার পড়লে আমরাও মুখ্যমন্ত্রীর কাছে, বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে আমরাও আমাদের কাগজপত্র নিয়ে সমস্ত দেখিয়ে আসবো যে কে সত্য আর কে মিথ্যা। খালি প্রচার করে উল্টোপাল্টা বলে দিলে তো হলো না, অভিযোগ করলে হলো না, তার সত্যতা দরকার। সেই সত্য আমি সামনে গিয়ে প্রকাশ করে দেখাবো। দরকার পড়লে ওরা কোর্টে চ্যালেঞ্জ করুক না, তাহলে ব্যাপারটা মিটে যায়। সমস্ত পেপারস আমি দেখিয়ে দিতে পারবো। বদলের বাংলায় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সবথেকে বড় আর নজিরবিহীন আইনি পদক্ষেপ করতে চলেছে নতুন সরকার। সোমবার বিধানসভায় নয়া বিল আনছে শুভেন্দু সরকার। দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেই আনা হচ্ছে এই বিল। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া শাস্তি। অভিযুক্তের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ উসুল করবে সরকার। শাস্তি হিসাবে 7 বছরের কারাদণ্ডের বিধান থাকছে নতুন বিলে। বিল পাশ করানোর জন্য সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে। কোনো দুর্নীতিবাজ
আজকেই ছাড়া হবে না, বিধানসভা অধিবেশনে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না, পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম। আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে, অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো।